সংস্কার প্রশ্নে মতভেদেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই, অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর পরামর্শ। ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার এক, চাপাতি মোটরসাইকেল জব্দ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। বলছেন এতে অবাধ সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে মতৈক্যও। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা। ৫ আগস্টের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এক সময়ের জোটসঙ্গী জামায়াতের। তবে সম্প্রতি নির্বাচন নিয়ে দুই দলের চাওয়া প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াত আর সেনাপ্রধানের ১৮ মাসের সময়সীমা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আশা অনেকের। তবে এক্ষেত্রে এনসিপির বক্তব্যে বাধা তৈরি হয়। দলটি নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে। রাজনৈতিক দলগুলোর এমন বিভক্তি থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। উল্টো এতে সুষ্ঠু ভোট আয়োজনে চাপ তৈরি হতে পারে বলে আশা তাদের। দুইটাই ইম্পর্টেন্ট আলোচনা, একটা তারিখ চাই আর হলো নির্বাচন করার মতো পরিবেশ চাই। তো ইতিমধ্যে আমরা যদি সবার সাথে কথা বলি, সব রাজনৈতিক দলের সাথে দেখবেন আপনি, সবারই কিছু অভিযোগ আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের জন্য কারোর জন্য অসুবিধা না হয়, কোনো দলের জন্য এবং কোনো দলের জন্য সুবিধা না পায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায় আছে এবং এই বৈঠকগুলো সরকারকে এই চাপটা দিবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতভেদ হবে এবং একটা নির্বাচন না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, আমি এটি কোনোভাবে দেখি না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম যে পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ইন্টারাকশনটা কিন্তু সরকারের বাড়াতে হবে। এদিকে তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে সব দলকে নির্বাচন বিষয়ে একমত হতেই হবে বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। রাজনীতি চায় না যে শক্তি, সেই শক্তির হতে উত্থান করতে পারে। এই জন্য সবাই কিন্তু চিন্তিত। মধ্যে মনে হচ্ছে যে কাল সকালবেলা, তবে আমার কেন যেন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে একটা সেন্স ফিরে আসবে। তারা চাইবেন যে একটা সমাধান হোক। আর আমরা তো এই লড়াইটা করেছি একটা নির্বাচনের জন্য। ওই নির্বাচনে যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জনগণের অধিকার রক্ষায় অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন সংস্কার সহ সব বিষয়ে দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এই অবস্থান জানান। বলেন, মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ঢাকা। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় আগুন, ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ভারতে মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের আহ্বান প্রত্যাখ্যান করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশটির উচিত সংখ্যালঘুদের অবস্থা আগে দেখা। বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করাটা অসৎ প্রয়াস। সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন অভিযোগ বাংলাদেশ রয়েছে তার তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে সামনে আনা অনুচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের উত্তরপ্রদেশ সহ আরও কয়েকটি রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ তুলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয় ছিনতাই করা নগদ ২৫০০ টাকা, জব্দ করা হয় ব্যবহৃত চাপাতি ও মোটরসাইকেলটি। মিরপুর মডেল থানার পুলিশ জানায়, শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় শাকিল ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে রিকশারোহী এক তরুণীর কাছ থেকে ব্যাগ ও গলায় থাকা রূপার চেন ছিনিয়ে নেয়। গ্রেপ্তার শাকিল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী শ্যামল সহ অন্যদের ধরতে সাভার সহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে পুলিশের। রাজধানীর ভাটারায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলিনুর পাভেলকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ। গত রাত 10:30টার দিকে কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগ জানায়, গত 1 এপ্রিল রাতে রাশেদুজ্জামান রাজুর ভাটারার বাড়ির সামনে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন পাভেল। সাভারে বাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গত 3 মাসে ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত বাসের যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল কয়েকটি চক্র। এসব ঘটনা বন্ধে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করে পুলিশ। এর অংশ হিসেবে বাসটিতে তল্লাশি চালানো হয়। এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে, বাসের নাম হলো মৌমিতা, সেই বাস থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সুইচগিরা চাকু রয়েছে, এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো। অর্থাৎ ব্যাংকটাউন দিনের শুরুতেই সড়কে 8 মৃত্যুর খবর। হবিগঞ্জে প্রাণ গেছে 4 ইট ভাটা শ্রমিকের। চুয়াডাঙ্গায় বাস চাপায় নিহত ভ্যানের চালক যাত্রী। আর সিরাজগঞ্জেও মৃত্যু হয়েছে 2 জনের। অন্যদিকে মুন্সিগঞ্জে কয়েক দফা সংঘর্ষের পর 10 কিলোমিটার ছুটেছে যাত্রীবাহী বাস। কারো প্রাণের পরোয়া করেনি চালক। শুক্রবার মধ্যরাতে পিকআপে চেপে কাজ শেষে ফিরছিলেন 17 ইট ভাটা শ্রমিক। এ সময় উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে হয় সংঘর্ষ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 পিকআপ আরোহীর। হয়নি বাড়ি ফেরা। বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই আমরা থানের যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে যেটা তোমার আত্মীয়-স্বজন কোনো পাইতাছি না, কিছু পাইতাছি না, আমার 1.5 গ্রাম হইতো আমি পাইতাম ধরতাম। নিহত হাফিজুর রহিম, মুস্তাকিমা ও আয়েশার বাড়ি বানিয়াচঙ্গের নানা এলাকায়। পরে পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাদের মরদেহ নেওয়া হয় থানায়, আর আহতদের নেওয়া হয় হাসপাতালে। আশা কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। বাসাবাড়ি মালামাল পরিবর্তন করার জন্য তারা বাড়িতে যাচ্ছিল, তাদের মালামাল লাগেজ নিয়ে যাচ্ছিলেন তাদের বানিয়াচঙ্গের দিকে। চুয়াডাঙ্গার 9 মাইল বাজারে একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিয়েছে বাস। এতে সেখানে মৃত্যু হয় ভ্যানের চালক ও এক আরোহীর। চালি ব্যবসা করে আমার চাচা যাচ্ছিল সরগঞ্জ বাজারে, যার পরে 9 মাইলই অ্যাক্সিডেন্ট হয়। সিরাজগঞ্জের নয়ানগাতিতে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে মাইক্রোবাসের। এতে প্রাণ গেছে মাইক্রোর চালক ও এক যাত্রীর, আহত বেশ কয়েকজন। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানকে ধাক্কার পর প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বরিশাল এক্সপ্রেসের। এতে বাসটির ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার চালিয়ে নিয়ে যান চালক। পরোয়া করেননি যাত্রীর প্রাণের। এই ঘটনায় 7টায় শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। আমরা দ্রুত রেসপন্স করে এই কাজটা আমরা দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরে আহত 20 যাত্রীকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস। সহকারী সহ পালিয়ে গেছেন অভিযুক্ত চালক। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ করছে কয়েকটি সংগঠন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কোন কোন সংগঠনের ব্যানারে সেখানে বিক্ষোভ হচ্ছে, বিস্তারিত জানাবেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিদিনবারের মতো আজকের যে শুক্রবার জুমার নামাজ, তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
ইসলামিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করছে। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে জমিয়াতে উলামা বাংলাদেশ তারা কিন্তু এখানে তাদের যে প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ সমাবেশটি করছে এবং এই প্রতিবাদ সমাবেশের পরপরই তারা একটি মিছিল বের করবেন, যে মিছিলটি আসলে পল্টন মোড় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এই যে ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধেই কিন্তু মূলত এই প্রতিবাদ সমাবেশ। পাশাপাশি ভারতে যে ওয়াকফ বিল পাশ করা হয়েছে, যেটি সম্প্রতি ভারতের হাইকোর্টে স্থগিত করা হয়েছে, সেই বিতর্কিত যে বিল সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। তারা বারবার বলছেন যে ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যক্তিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বে যে নির্যাতন অত্যাচার চলছে সেগুলো বয়কট, সেগুলো দ্রুত বন্ধ করতে হবে। এবং তারা বলছিলেন যে ফিলিস্তিনে যদি গণহত্যা বন্ধ না হয়, ভারতে মুসলিমদের উপর নির্যাতনের যে অভিযোগ রয়েছে সেটি যদি বন্ধ না হয়, সেক্ষেত্রে তারা জিহাদের ঘোষণাও কিন্তু দিচ্ছেন। তারা বলছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে সমস্ত মুসলিম বিশ্ব আসলে জিহাদে যুক্ত হবেন এবং জিহাদ করবেন, এমন কথাই কিন্তু বলছেন এখানকার নেতৃবৃন্দরা। আমরা যতটুকু জানতে পেরেছি আর 15 মিনিট পরেই, আর 10 থেকে 15 মিনিট পরেই তারা এখান থেকে একটি মিছিল বের করবেন, যে মিছিলটি আসলে এই গণহত্যার প্রতিবাদে। আমরা জানি যে সম্প্রতি মার্চ ফর গাজা হয়েছে, সেখানেও কিন্তু একটি ঘোষণাপত্র ঘোষণা করা হয়। সেই ঘোষণাপত্রের যে কথাগুলো রয়েছে, এখানকার নেতাদের কথা এবং বক্তব্য কিন্তু সেই ঘোষণাপত্রের প্রতিফলনই আমরা শুনতে পাচ্ছি। আমরা কয়েকজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু বলছিলেন যে যে কোনোভাবেই হোক তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার মাধ্যমেই বিশ্বে মুসলিমদের প্রতি যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়াবেন। বাইতুল মোকাররম থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে নিহত বাংলাদেশি হাসিবুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গত রাত 11টার দিকে পাটগ্রামের খারেজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবার ও এলাকাবাসীর দাবি, বাংলাদেশে অনুপ্রবেশ করে গুলি চালিয়েছে বিএসএফ, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বিজিবি। দুদিন অপেক্ষার পর শুক্রবার মধ্যরাতে হাসিবুল ইসলামের মরদেহ পেয়েছেন তার স্বজনরা। পরে জানাজা শেষে রাত 2টার দিকে দাফন করা হয় তাকে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিগাড়ি গ্রামের হাসিবুল ইসলাম ছিলেন পরিবারের বড় ছেলে। তাকে হারিয়ে দিশেহারা মা ও তার সদ্য বিবাহিত স্ত্রী। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে। ঘাস নিজ মুখে কাটতেছে, পিছন দিক দিয়ে বলে ভারতের বিএসএফ ঢুকছে, ও দেখে নাই, না দেখার কারণে ওকে মনে করো গুলি করে ঘাড় তুলে নিয়ে গেছে ওকে। বুধবার দুপুরের দিকে সীমান্তে গরুর জন্য ঘাস কাটতে যান হাসিবুল। স্বজন ও প্রতিবেশীদের দাবি, সে সময় বিএসএফের একটি টহল দল বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে গুলি ছোড়ে। পরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সীমান্তের ওপারে। 3জন বিএসএফ সহ তাকে গাড়ির ফুটবলের মতো এরকম করে তোলানো হয়। তোলার পর তারপর নিয়ে যায়। আমাদের জমি আছে, হাল চাষ করতে হবে, কাজকর্ম করতে হবে, ওখান থেকে ফলো করে গুলি করে। এটা কি? এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের অভিযোগ। বুধবার বিকেলে কুচবিহার মেডিকেল কলেজে মারা যান হাসিবুল। 2 দফা পতাকা বৈঠকের পর ফেরত দেওয়া হয় মরদেহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার এবং একই সাথে স্টোরেজ ক্যাপাসিটির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত দিচ্ছে। বর্তমানে বেসরকারি 19টি ডিপোতে বছরে 2.5 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। নতুন 12টি যুক্ত হলে তা আরও 50 থেকে 60 হাজার একক বাড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 95 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে 4 দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল। পুলিশের অস্ত্রাগার দখলে নিয়ে অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণাও দেয় তারা। ইতিহাসে যেটি চট্টগ্রাম যুব বিদ্রোহ নামে পরিচিত। প্রায় 100 বর্ষে এসেও যুব বিদ্রোহের স্মৃতিচিহ্নগুলোর উপযুক্ত সংরক্ষণ হয়নি, যা নিয়ে ক্ষোভ আছে তরুণ যুবকদের মাঝে। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকে অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করা হয়।
এরপর 4 দিন স্বাধীন ছিল চট্টগ্রাম। পরে 22 এপ্রিল জালালাবাদে যুদ্ধে ইংরেজ বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 3 ঘন্টার সেই যুদ্ধে 82 জন ব্রিটিশ সৈন্য নিহত হয় এবং 12 জন বিপ্লবী শহীদ হন। সাম্রাজ্যবাদী শাসককে বাহিনীকে আক্রমণ করে 4 দিন একটা অঞ্চল স্বাধীন করে রাখা, এটা তাৎপর্যটা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে সফল হওয়া। চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রায় 100 বছরে এসেও ইতিহাস সংরক্ষণ করার কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। তাদের স্মৃতি সংরক্ষণে আজকে পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। চট্টগ্রামে যে ইউরোপিয়ান ক্লাব, সেই ইউরোপিয়ান ক্লাবটি এখনও পর্যন্ত ঘোষণার মধ্যেই আবদ্ধ আছে, সেটিকে জাদুঘর করার কোনো প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়নি। আমরা যতই তাদের নিয়ে চর্চা করব, আমাদের নিজেদের মধ্যে স্পিরিট এবং আমরা নিজেরা সমৃদ্ধ হব, এবং এই বিষয়গুলো হচ্ছে আমাদের গৌরবের বিষয়, আমাদের অর্জনের বিষয়। এদিকে চট্টগ্রামে নানা আয়োজনে আজ স্মরণ করা হচ্ছে যুব বিদ্রোহ দিবসকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।